শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন মহিউদ্দিন আহমদের বই বেলা অবেলা থেকে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশের অজানা ইতিহাস, শেখ মুজিবের শাসনামল, পর্ব ৪, শেখ মুজিব আওয়ামী লীগ। এখন শুনবেন তৃতীয় পর্বের পরের অংশ থেকে। পর্ব ৪। জাতীয় সংসদে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়। এদেশের তরুণেরা সবসময় সরকার বিরোধী ভূমিকা পালন করে এসেছে। ৭১ পরবর্তী সময়েও তার ব্যতিক্রম হলো না। ছাত্রলীগ দুভাগে ভাগ হওয়ার পর জাসদ সমর্থিত ছাত্রলীগের জোয়ার দেখা গেল সবখানে। ছাত্রলীগ ভাগ হওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তার সুযোগে ৭২ সালে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়। কিন্তু ৭৩ সালের শুরুর দিকে বাতাস ঘুরে যায়, শুরু হয় জাসদ ছাত্রলীগের জয় জয়কার। ৩ সেপ্টেম্বর ১৯৭৩ ডাকসু নির্বাচনে সরকার সমর্থিত ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের যৌথ প্যানেলকে হারিয়ে জাসদ ছাত্রলীগের জয় প্রায় নিশ্চিত। তখন সরকারি ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচন পণ্ডু করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের কাণ্ড আগে কখনো ঘটেনি। একটি বিরোধী রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে সরকার সমর্থক প্রার্থীদের হারিয়ে দেবে, এটা হজম করার মতো মানসিকতা সরকার সমর্থকদের ছিল না। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরীর কাছে অভিযোগ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তিনি সরকার সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে গিয়েছিলেন ভয়েস অব আমেরিকার ওই সময়ের প্রতিনিধি আমানুল্লাহ। তিনি তার বিচিত্র অভিজ্ঞতার বর্ণনা করেছেন এভাবে: দেখলাম একটা ব্যালট বাক্স মাথায় নিয়ে সাবু দৌড়াচ্ছে। ওকে আমি চিনতাম, ও একজন দর্জি। সাকুরার নিচতলায় একটা দোকান ছিল ওর। আমি ওকে দিয়ে একবার স্যুট বানিয়েছিলাম। আমি ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরীর বাসায় গেলাম। একসময় তার ছাত্র ছিলাম। খবর পাঠালাম ভুয়া থেকে এসেছি, কথা বলতে চাই। দেখা হতেই তিনি আমাকে চিনলেন। ফর্মাল সাক্ষাৎকার শেষ হলে বললাম, এতক্ষণ সাংবাদিক হিসেবে কথা বলেছি, এখন আপনার ছাত্র হিসেবে বলবো। আমাদের কথাবার্তা ছিল এরকম: আমান, আপনার ছাত্র ছিলাম ভেবে এখনও গর্ববোধ করি, কিন্তু আজ আপনার যে ভূমিকা দেখলাম তা আপনার অতীতের ভূমিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মোজাফফর, আমি কি করতে পারতাম? আমান, আপনার এখনই রিজাইন করা উচিত। মোজাফফর, বুঝবে না। আমি যে বোঝার বুঝে নিয়েছি। ভয় আর মোহ একসঙ্গে ভর করেছে। ভয়ে কোনো অ্যাকশন নিতে পারছেন না, আবার আশা আছে শিগগিরই মন্ত্রী হবেন, হয়েছিলেনও। ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ যৌথ প্যানেলের জয়লাভের ব্যাপারে ওই দুই সংগঠনের কর্মী সমর্থকরা প্রায় নিশ্চিত ছিলেন। ভোট গণনা শুরু হওয়ার পর অবস্থা দেখে তারা হতচকিত হয়ে যান। সে সময় দৈনিক সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন মোর্শেদ শফিউল হাসান। তিনি ছাত্র ইউনিয়নের সমর্থক ছিলেন। ওই দিনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমি থাকতাম মুহসিন হলে। ওই দিন সকালে ও দুপুরে দায়িত্ব পালনের অংশ হিসেবে আমি আরও কয়েকটি হলের ভোটগ্রহণ কার্যক্রম দেখতে যাই। বিকেলে আমার সঙ্গে যোগ দেন পত্রিকার সহ সম্পাদক জিএম ইয়াকুব। এটা আগে থেকেই নির্ধারিত ছিল। আমরা দুজন সলিমুল্লাহ হলে ঢুকতেই গোলাগুলির আওয়াজ শুনতে পাই। হল প্রাঙ্গণের সবগুলো আলো হঠাৎ নিভে যায়। অস্ত্র হাতে দুজন তরুণ আমাদের দেখে ধমকের সুরে জানতে চাইল আমরা কে। সাংবাদিক পরিচয় দিতে তারা আমাদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে বলল। সেখান থেকে আমরা এরপর হেঁটে হেঁটেই জগন্নাথ হলে পৌঁছলাম। ততক্ষণে সেখানেও যা ঘটার ঘটে গেছে।
প্রভোস্টের কক্ষে গিয়ে আমরা জানলাম জাসদ ছাত্রলীগের কর্মীরা অস্ত্রের মুখেও বোমা ফাটিয়ে ওখান থেকেও ব্যালট বাক্স নিয়ে গেছে। ওখানে বসে থাকতেই আরও দু একটি হলেরও ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা জানা গেল। অতঃপর সেখান থেকে বেরিয়ে আমরা দুজন রিকশা নিয়ে বংশালের সংবাদ অফিসে হাজির হলাম। অফিসে পৌঁছতেই পত্রিকার তৎকালীন স্টাফ রিপোর্টার বেবি মওদুদ, চিফ রিপোর্টার SR বাদল, সিটি এডিটর হাসান আলী ও উপস্থিত আরও কয়েকজন আমাদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আমরা যথারীতি জাসদ ছাত্রলীগের কর্মীদের দ্বারা ব্যালট বাক্স হাইজ্যাকের কথা বলি। এ সময় ভেতর থেকে বেরিয়ে আসেন বার্তার সম্পাদক সন্তোষ গুপ্ত। তিনি ভিড়ের মধ্য থেকে আমাকে বের করে একদিকে নিয়ে গিয়ে একান্তে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলুন তো কারা কাজটা করেছে? আমি জাসদ ছাত্রলীগের কথা বলতে যেতেই তিনি আমাকে ধমক দিয়ে বললেন, অসম্ভব, সরকারি দলের সমর্থন ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। তিনি কেন বা কীভাবে কথাটা বলেছিলেন জানি না। যাই হোক, তিনি চলে যাওয়ার পর বেবি আপা ও বাদল ভাই আমার কাছে জানতে চাইলেন, দাদা কি বললেন? উনি যা বলেছেন তা জানাতে তারা মন্তব্য করলেন, দাদা কি বলে না বলে ঠিক নাই। যাই হোক, সেদিন আমাকে ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিপোর্ট লিখতে হয়নি। এমনিতেও ঘটনার গুরুত্বে সংবাদটা লিড আইটেম হবে, যেহেতু আমার কাছ থেকে কিছু কিছু বিষয় জেনে নিয়ে রিপোর্টটা লিখেছিলেন পত্রিকার সিনিয়র রিপোর্টার তোজাম্মল আলী। বলা বাহুল্য, তাতে জাসদ ছাত্রলীগের দ্বারাই ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা লেখা হয়েছিল। সেদিন রাতে অফিসে থেকে যাওয়ার সময় সন্তোষদা বলে গেলেন আমি যেন রাতে আর হলে না ফিরি। শিফট ইনচার্জ নাজিমুদ্দিন মোস্তানকে তিনি বলে গেলেন সামনের হোটেল থেকে খাইয়ে নিয়ে যেন রাতে অফিসে আমার থাকার ব্যবস্থা করা হয়। পরদিন বিকেলে জাসদ ছাত্রলীগের ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের একটি যৌথ মিছিল কলাভবন থেকে বেরিয়ে বাইতুল মোকাররম অবধি যায়। মোজাহিদুল ইসলাম সেলিম, মাহবুব জামান, আব্দুল কাইয়ুম মুকুল, মনিরুল হক চৌধুরী, শফিউল আলম প্রধান প্রমুখ দুই সংগঠনের নেতারা সে মিছিলে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে আমি যথারীতি সেই মিছিল ও প্রতিবাদ সভার রিপোর্ট লিখি। ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স লুটের ঘটনা এর আগে কখনো শোনা যায়নি। ঘটনাটি ভীষণভাবে নাড়া দিয়েছিল পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমানকে। 3 অক্টোবর 1973 প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করা লেখা কমিশন থেকে পদত্যাগ পত্রে তিনি বলেছিলেন, ছাত্রদের নিয়ে কিছু কাজ করে আশা পাচ্ছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে যে মর্মন্তুদ ঘটনাবলী ঘটেছে তাতে বিরাট ধাক্কা খেয়েছি। বাংলাদেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। একদিকে চলছিল যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোর পুনর্বাসন, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছিল জিনিসপত্রের দাম। কম আয়ের লোকেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। 1973 থেকে 74 সালে জিডিপির প্রবৃদ্ধি 2% হলেও জনসংখ্যা বেড়ে গিয়েছিল 3%। জিনিসপত্রের দামও বেড়ে যায় 3 গুণ। 1963 সালের তুলনায় 1973 সালে কৃষি শ্রমিকের প্রকৃত গড় মজুরি শতকরা 23% কমে যায়। ওই সময় শহরের অদক্ষ শ্রমিকের প্রকৃত মজুরি হ্রাস পায় 46%। সমাজের দরিদ্রতম অংশের দুর্ভোগের সীমা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমানকে 1972 সালের শুরুতেই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কমিশনের কাজে তিনি তৃপ্তি পাননি। আরও কিছু ব্যাপারে তার মনে ক্ষোভ ছিল। এইসব জানিয়ে 1973 সালের 3 অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখিত পদত্যাগ পাঠান। দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও এক শ্রেণীর লোকের বাড়াবাড়ি আচরণ তাকে পীড়া দিয়েছিল। বিরাজমান পরিস্থিতির সম্পর্কে তার পর্যবেক্ষণ ছিল। স্বাধীনতার প্রত্যুষে
জাতির সুবিচার ও অন্যায়ের উপর ভিত্তি করে সমাজটিকে নতুন করে গড়ার জন্য যে কোনো রকম ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিল। বিশেষ করে মুক্তিযোদ্ধারা যে নিষ্ঠা নিয়ে যুদ্ধ করেছিল, ঠিক সেই রকম নিষ্ঠা নিয়ে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু মনে হয় যে দেশের রাজনৈতিক নেতৃত্ব দেশ গঠনের চাইতে তাদের নিজেদের এবং পারিবারিক ধনদৌলত বাড়াবার কাজকেই অগ্রাধিকার দেন, যেন যুদ্ধে শুধু তারাই কষ্ট করেছিলেন। লাইসেন্স ও রিলিফের টাকা নিয়ে পুরোদস্তুর র্যাকেটিয়ারিং শুরু হয়ে যায়। একদিকে দেশের এলিটদের অত্যন্ত বিলাসী জীবনযাপন করতে দেয়া হলো, আর অন্যদিকে সাধারণ জনগণ যাদের এরকম সামাজিক শক্তি নেই, তাদের বলা হলো আরও 3 বছর কষ্ট সহ্য করতে হবে। মন্ত্রী ও আমলারা নির্লজ্জ আনন্দে প্রকাশ্যে চোখ বাঁধানো ভোজ ও দামি গাড়ি দেখিয়ে বেড়াতে লাগলেন এবং তাদের পরিবারবর্গেরও অলঙ্কারাদি ও পোশাকের জৌলুসে নগরের রাস্তায় সজ্জিত হতে থাকল। জন্ম হওয়ার পর জাসদ খোলামেলাভাবে সরকার উৎখাতের স্লোগান দিয়েছিল। বেপরোয়া উগ্র বক্তব্য দিয়ে খুব তাড়াতাড়ি এই দলটি জনপ্রিয়তা পেয়ে যায়। অন্যদিকে সরকারের প্রশাসনিক দুর্বলতা, অসহনশীল আচরণ, যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে মানুষ ক্রমেই আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে। জাসদের দ্রুত বেড়ে ওঠার পেছনে এই কারণগুলোও কাজ করেছিল। 16ই ডিসেম্বর 1972 বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিরোধীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, আমার নির্বাচন দেওয়ার উদ্দেশ্য আছে, এমনি এমনি নির্বাচন দেই নাই। 7 মার্চের পর আমি লাল ঘোড়া দাবড়িয়ে দেব। ওই সময় খোরসওয়ারদের ছবি সংবলিত জাসদদের একটি পোস্টার নজর কেড়েছিল। পোস্টারটি ডিজাইন করেছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল হক বাকির মালিকানাধীন বিজ্ঞাপনী শিল্পী কামাল আহমদ। পোস্টারে একটা ছুটন্ত ঘোড়ার উপর বসে আছে একটা কঙ্কাল, তার গা থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ছুটন্ত ঘোড়া হলো তার প্রতীক, কঙ্কালটি হলো অপশক্তি যা দেশের কাঁধে ভর করেছে। 1973 সালে প্রচারিত জাসদের একটি পোস্টার। বিদ্রোহী ছাত্রলীগ ও জাসদের কর্মীরা পুলিশ ও রক্ষী বাহিনীর টার্গেটে পরিণত হয়। অন্যান্য দলের সদস্যরাও রেহাই পাননি। গুম এবং বিচার বহির্ভূত খুন খারাপি ছিল নৈমিত্তিক ব্যাপার। বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে জাসদের মুখপত্র দৈনিক গণকণ্ঠে এ বিষয়ে প্রায় প্রতিদিন সংবাদ ছাপা হতো। এখানে গণকণ্ঠে প্রকাশিত কয়েকটি সংবাদ তুলে ধরা হলো। এইসব উদ্ধৃতিতে ছাত্রলীগ বলতে জাসদ সমর্থক ছাত্রলীগকে বোঝানো হয়েছে। 26 জুলাই 1972, 23 জুলাই আওয়ামী গুন্ডাবাহিনী ও সরকার সমর্থক এনএসএফ মার্কা ছাত্রলীগের ফ্যাসিবাদী হামলায় আহত আব্দুল মালেক গতকাল সকাল 6:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 5 আগস্ট 1972 ফ্যাসিবাদী গুন্ডাদের আক্রমণে গত পরশু কালীগঞ্জ ইউনিয়নের আব্দুর রহিম নামে একজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। সেদিন বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে একদল সশস্ত্র মুজিববাদী নামধারী গুন্ডা সভায় উপস্থিত ছাত্রলীগ কর্মীদের উপর আক্রমণ করে, ফলে 10 জন ছাত্রলীগ কর্মী আহত হন। আহত কর্মীদের ফেনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার সময় আব্দুর রহিম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 16ই নভেম্বর 1972 জাসদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যেসব বিপ্লবী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা ফ্যাসিবাদের শিকার হচ্ছেন। দেশ স্বাধীন করার পর সুপরিকল্পিতভাবে 3000-এরও বেশি প্রগতিশীল ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। প্রসঙ্গত, তারা নরসিংদীর শ্রমিক মুক্তিযোদ্ধা কাদের, সিরাজ, ঈশ্বরদীর কচি, কুষ্টিয়ার হাবিব, টাঙ্গাইলের জিন্না ও নবাবগঞ্জের সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেন। 6 জানুয়ারি
1973। রোববার রাত 12:30টায় সরকারি শ্রমিক সংগঠনের কয়েক শতের একটি দল স্টেনগান, SLR, LMG ও অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত হয়ে বারবকুণ্ড শিল্পাঞ্চলের RR টেক্সটাইল মিলে হামলা চালায়। আক্রমণে ভীত সন্ত্রস্ত শ্রমিকেরা গুন্ডাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলেও বহু সংখ্যক শ্রমিককে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। পালায়নপর শ্রমিকদের অনেককে হাত পা বেঁধে কাঁচা খড়ের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়। উক্ত মিলের সম্মুখস্থ মুদির দোকানদার মোহাম্মদ বশিরুল্লাহ হতভাগ্য শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রদর্শন করলে তাকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করা হয়। 25 ফেব্রুয়ারি 1973 রক্ষী বাহিনী খুলনার ফকিরহাট ও সদর থানার দুটি গ্রামে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছে। রক্ষী বাহিনীর নির্মম প্রহারে আব্দুল খালেক শেখ এবং আব্দুল জব্বার শেখ নামে দুজন কৃষক মারা গেছেন বলে জানা গেছে। 11 মার্চ 1973 শনিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুজাফফর ন্যাপ ও ছাত্র ইউনিয়নের স্থানীয় কয়েকজন নেতা ও কর্মী কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। তারা যখন টুকুরিয়া গ্রামে পৌঁছান তখন চারদিক থেকে বেশ বড় একটা দুর্বৃত্ত দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই বর্বরোচিত আক্রমণে ঘটনাস্থলেই 4 জন মারা গেছেন। পরে আরও একজন গুরুতর আঘাত নিয়ে ধুঁকতে ধুঁকতে মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফরিদপুর 2 থেকে সদ্য সমাপ্ত নির্বাচনের ন্যাপ প্রার্থী শ্রী কমলেশ চন্দ্র বেদন্ত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা জনাব ওয়ালিউর রহমান লেবু, ছাত্র ইউনিয়নের নেতা লুৎফর রহমান মানিক ও শ্যামল ব্যানার্জি, এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন। 15 মার্চ 1973 ঢাকা জেলার ধামরাইতে রক্ষী বাহিনী বাংলাদেশ জাতীয় লীগের বিশিষ্ট কর্মী আব্দুল মান্নানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 26 মে 1973 মুজিববাদী গুন্ডারা 24 মে রাতে ঈশ্বরদী থানার শাহজাদপুর গ্রামের বিশিষ্ট ছাত্রলীগের কর্মী রিয়াজউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেছে। আজ সকালে তার লাশ পাওয়া গেছে। 18 জুন 1973 রক্ষী বাহিনীর নির্মম শিকারে পরিণত হয়ে আজ 17 জুন দুপুর 12টার সময় স্থানীয় বগুড়া কারাগারে জাসদের অন্যতম কর্মী শ্রী মানিক দাস গুপ্ত মৃত্যুবরণ করেছেন। কারাগারে থাকাকালে তার আহার্য বন্ধ করে দেয়া হয় এবং শেষ পর্যায়ে তার আঙ্গুলগুলো কেটে ফেলা হয়। ইতিপূর্বে গত 8 জুন বিকেল 5টায় মুজিব বাহিনী গুন্ডারা প্রকাশ্য দিবালোকে বগুড়ার রাজপথে আতা এবং রঞ্জু নামে ছাত্রলীগের 2 জন কর্মীকে গুলি করে হত্যা করে। 8 অক্টোবর 1973 ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ সম্পাদক বোরহানুদ্দিন রোকন পরিণত হয়েছেন গুপ্ত হত্যার শিকার। গত শনিবার রাতে নারায়ণগঞ্জ জাসদ অফিস থেকে তার বোনের বাসায় যাওয়ার পথে প্রকাশ্য রাস্তা থেকে মুজিববাদীরা বুকের উপর বন্দুকের নল ঠেকিয়ে রোকনকে ছিনতাই করে। 7 অক্টোবর লক্ষ্মী নারায়ণ কটন মিলের সামনে রোকনের লাশ পাওয়া গেছে। 24 অক্টোবর 1973 জাতীয় সমাজতান্ত্রিক দলের পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক জনাব আশফাকুর রহমান কালু, বিশিষ্ট জাসদকর্মী ফারুক ও পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি জনাব মাসুদকে সম্প্রতি রক্ষী বাহিনী পিটিয়ে হত্যা করেছে বলে ঢাকায় প্রাপ্ত এক খবরে জানা গেছে। 25 অক্টোবর 1973 জাতীয় সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলা শাখার সভাপতি এবং বাগমারা থানা জাসদের সাধারণ সম্পাদক জনাব মনিরুদ্দিন আহমদ ও তার ছোট ভাইকে রক্ষী বাহিনী গত 21 অক্টোবর রাতে হত্যা করেছে বলে জানা গেছে। 19 ডিসেম্বর 1973 গত 10 ডিসেম্বর তানোর থানার মোহাম্মদপুর চৌবাড়ি পূর্বপাড়া এবং পার্শ্ববর্তী এলাকা থেকে
131 ব্যক্তিকে যৌথ বাহিনীর লোকজন ধরে নিয়ে যায় এবং পরে তাদের প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করে। বলা হয়েছে নিহত ব্যক্তিরা বেআইনি অস্ত্রশস্ত্র ব্যবহার করছিল। 1973 সালের মার্চে বাংলাদেশ স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা অধ্যাদেশ জারি করা হয় এবং সেপ্টেম্বরে তা সংশোধন করা হয়। এই আদেশ অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং 9 জন সদস্য সরাসরি ভোটে নির্বাচন করার কথা বলা হয়। ডিসেম্বরে অনুষ্ঠিত হয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের কোনো সুযোগ রাখা হয়নি। আওয়ামী লীগ সহ বেশিরভাগ রাজনৈতিক দল ঘোষণা দেয় যে তারা সরাসরি প্রার্থী দেবে না বা কাউকে সমর্থন করবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এক বিবৃতিতে বলেন যে আওয়ামী লীগ সরাসরি কোনো প্রার্থী না দিলেও তিনি আশা করেন জনগণ যোগ্য লোককেই ভোট দেবে। একটি নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মধ্য থেকে একজনকে প্রার্থী করার এবং দলের মধ্যে একতা বজায় রাখার জন্য দলীয় কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। প্রকারান্তরে তিনি ঐক্যমত্যের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়নের কথা বলেন। 12 দিন ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় অনেক গোলযোগ হয়েছিল। সংঘর্ষে অনেকেই হতাহত হন। 8টি ইউনিয়নের ভোটদান স্থগিত করা হয়। পরিস্থিতি বর্ণনা করে জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, 300 ইউনিয়নে আবার নির্বাচন অনুষ্ঠান করা দরকার। আমার এলাকা ধামরাই থানা সম্পর্কে বলতে আমারই লজ্জা হচ্ছে। এখানে 16টি ইউনিয়নের মধ্যে 11টিতেই মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। কিছু লোক বন্দুক আর স্টেনগান নিয়ে ঘুরে বেরিয়েছে। এই 11টি ইউনিয়নে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সহিংসতায় কয়েকজন পোলিং অফিসারও নিহত হন। সংসদে বিরোধী দলের উপস্থিতি নেই বললেই চলে। অন্যদিকে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদের খাড়া। আওয়ামী লীগের সদস্যরা দলীয় নীতির বাইরে কথা বলতেন না। তারপরও সংসদে প্রশ্নোত্তর পর্ব চলেছে অনেক সময় ধরে। 74 সালের বাজেট অধিবেশনে 1670টি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে 200টি উত্থাপন করেছিলেন বিরোধী দলের সদস্যরা। তার মানে 2% বিরোধী সদস্য 12% প্রশ্ন করেছিলেন। এ সময় সংসদে 229টি জনগুরুত্বপূর্ণ সম্পর্কিত নোটিশ জমা পড়ে। এর মধ্যে 58টি ছিল বিরোধীদের। মোট 51টি নোটিশ আলোচনার জন্য গ্রহণ করা হয়, যার মধ্যে 9টি ছিল বিরোধী সদস্যদের। 73-এর জাতীয় সংসদের মেয়াদে 110টি আইন পাশ হলেও তার মধ্যে 91টি ছিল রাষ্ট্রপতির অধ্যাদেশ। আইন প্রণয়ন নিয়ে সংসদে বেশি বিতর্ক বা আলোচনা হয়নি। উদাহরণস্বরূপ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন সংশোধনী বিল 1974 নিয়ে মাত্র 1 ঘন্টা 45 মিনিট আলোচনা হয়েছিল। এই আলোচনায় অংশ নিয়েছিলেন সরকারি দলের মাত্র 1 জন এবং বিরোধীদের পক্ষ থেকে 4 জন সাংসদ। জাতীয় রক্ষী বাহিনী অ্যামেন্ডমেন্ট বিল 1974 নিয়ে 2.5 ঘন্টা আলোচনা হয়। এতে অংশ নেন সরকারি দলের 2 জন এবং বিরোধীদের 4 জন সদস্য। বিশেষ ক্ষমতা আইনে 1974 নিয়ে 4 ঘন্টা আলোচনা হয়েছিল এবং মাত্র 1 জন সরকার দলীয় ও 6 জন বিরোধী সদস্য আলোচনায় অংশ নিয়েছিলেন। সবগুলো ক্ষেত্রে স্বতন্ত্র সদস্যরা বিরোধী পক্ষ ছিলেন এবং বিলগুলো কণ্ঠভোটে পাশ হলে তারা সবাই অধিবেশন থেকে ওয়াকআউট করেন। দেশ স্বাধীন হলে স্বস্তি আর সুখ নেমে আসবে, এমন সহজ সরল চাওয়া ছিল সাধারণ মানুষদের। দিন যায়, মাস যায়, ক্রমেই অস্থির হয়ে পড়ে সমাজ। পথে ঘাটে মানুষের লাশ পড়ে থাকে, কেউ গণপিটুনির শিকার, কেউ বা রাজনৈতিক সহিংসতার। এক দলের লোক মারে অন্য দলের লোককে, কখনো বা নিজ দলের ভিন্নমতের লোককে খতম করে দেয়। পুলিশ আর রক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে রাজনৈতিক দলের লোকদের সংঘর্ষে উভয় পক্ষের মানুষের জান যায়। খবরের কাগজের পাতায় লাঞ্ছনা,
ধর্ষণ আর খুনাখুনির সংবাদ ছাপা হয় প্রায়ই। আল মাহমুদ সময়টা কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। এ বোধের উৎস কই কোন দিকে? হঠাৎ গুলির শব্দ, চিৎকার, ধর ধর ধর। কিন্তু আমি কাকে ধরব? স্টেনগান কাঁধে নিয়ে হেঁটে যায়। 1973 সাল। বাগান মারিয়ে দিয়ে জিপ যায়। আবার গুলির শব্দ। মা মা মা, জানালা বন্ধ করো। টেলিফোন টেলিফোন। আবার গুলির শব্দ। বাঁচাও বাঁচাও, বানাও শালাকে, ছিঁড়ে ফেলো। ট্যাং ট্যাং ট্যাং। এমন সময় সিরাজ শিকদারের নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি বেশ তৎপর ছিল। এই দলটিও বিপ্লব করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আওয়ামী বিশ্বাসঘাতক ও তার প্রভু ভারতীয় সম্প্রসারণবাদীদের উৎখাত করুন স্লোগান দিয়ে তারা দেশের অনেক জায়গায় সশস্ত্র তৎপরতা চালাতে থাকে। পুলিশ ও রক্ষী বাহিনীর সঙ্গে তাদের অনেক জায়গায় সংঘর্ষ হয় এবং উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটতে থাকে। শেখ মুজিবের বিরুদ্ধে আত্মীয় পরিবার তোষণের অভিযোগ ছিল। তিনি নিজেও পরিবারের কিছু সদস্যকে নিয়ে বিপাকে ছিলেন। বিশেষ করে তার ছেলে শেখ কামাল এবং বোনের ছেলে শেখ ফজলুল হক মনির কিছু কিছু কাজের ফলে তারা শুধু নিজেরাই সমালোচিত হননি, তার দায় নিতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ মুজিবকে। শেখ কামাল অতি উৎসাহে কিছু কিছু কাজ করতেন যা প্রধানমন্ত্রীকে যথেষ্ট বিব্রত করত। এ ধরনের একটা ঘটনা ঘটেছিল 1973 সালের ডিসেম্বরে। 16 ডিসেম্বর 1973 বিজয় দিবসকে কেন্দ্র করে সর্বহারা পার্টি হরতাল ডেকেছিল। স্বভাবতই নিরাপত্তা বাহিনীগুলো এ উপলক্ষে সতর্ক হবে যাতে জনজীবন ব্যাহত না হয়। কিন্তু প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল 15 ডিসেম্বর রাতে দলবল নিয়ে সর্বহারা ধরতে বের হন। এই দলের একজন ছিলেন আবুল ফজল মোহাম্মদ আব্দুল হান্নান। বার্তা সংস্থা এনাকে দেওয়া এক বিবৃতিতে তিনি সেই রাতের ঘটনা বর্ণনা করেন এভাবে: ঢাকা কলেজের বিপরীতে 25 নং ছাত্রলীগের অফিস থেকে বেক্সিমকোর বড় ভ্যানে 10 বন্ধু চেপে বসেন। এমন সময় টুকু ইকবাল হাসান, পরবর্তী সময়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, দেখতে পান যে নিকটেই আল হেলাল হোটেলের সামনে লাল রঙের একটি টয়োটা গাড়ি, যে গাড়িটি তাদের লক্ষ্য করছে। এ অবস্থায় আমাদের বহনকারী ভ্যানটি ধীরে ধীরে ওই গাড়িটির দিকে এগোতে থাকে। এ সময় টয়োটার সামনের দিকে চলতে থাকে। টয়োটা স্পেশাল ব্রাঞ্চ অফিসের দিকে যাচ্ছিল। পরে জানা গেছে টয়োটায় ছিলেন সার্জেন্ট শামীম কিবরিয়া। তিনি ফাঁড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে সব আলো নিভিয়ে দেওয়া হয় এবং সবাইকে পজিশন নিতে নির্দেশ দেন ওয়াকিটকির মাধ্যমে। টয়োটাকে অনুসরণ করে ভ্যানটিও ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে টয়োটার স্টার্ট বন্ধ করা হয় এবং মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। স্পেশাল ব্রাঞ্চের লোক অবিরতভাবে গুলি চালায়। কয়েকটি গুলি শেখ কামালের বাঁ কাঁধের কলারে লাগে। 4টি গুলি কলার বোনের ভেতরে ঢোকে। একজনের হাতের আঙ্গুল উড়ে যায়। কারো পিঠে গুলি লাগে। আমি, রুহুল, খোকা ও টুকু গুলি থেকে বেঁচে যাই। মুসলিম লীগের নেতা আবদুল্লাল মামুনের ছেলে টুকু বৃষ্টির মতো গুলিবর্ষণের সময় চিৎকার করে শেখ কামালকে বলেন যে এটা স্পেশাল ব্রাঞ্চের অফিস। সঙ্গে সঙ্গে শেখ কামাল আরও জোরে চিৎকার করে বলতে থাকেন, আমি শেখ কামাল। এ কথা শুনে সার্জেন্ট গুলি বন্ধ করার নির্দেশ দিয়েই দৌড়ে ভ্যানের কাছে আসেন এবং ভয়ে কান্নাকাটি শুরু করেন। এমনই অবস্থায় রেজাউল আহত ব্যক্তিদের জিপে তুলে নিয়ে যায় মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ মুজিবের ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তে জানাজানি হওয়ার পর হাসপাতালে গভীর রাতে সর্বাগ্রে ছুটে আসেন জেনারেল জিয়াউর রহমান, সে সময় সেনাবাহিনীর উপপ্রধান, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোস্তাক, তোফায়েল আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠ প্রায় সবাই। জাসদের পক্ষ থেকে প্রচার করা হয় যে শেখ কামাল দলবল নিয়ে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন। সংবাদটি দৈনিক গণকণ্ঠে ছাপা হয় এভাবে: গত শনিবার রাত 11:30টায় ঢাকার কমলাপুর স্পেশাল পুলিশের সাথে এক সশস্ত্র সংঘর্ষে প্রধানমন্ত্রী তনয় শেখ কামাল, তার 5 জন সাঙ্গপাঙ্গ ও একজন পুলিশ সার্জেন্ট গুলিবিদ্ধ হয়েছে। শেখ কামাল ও তার সঙ্গীদেরকে ঢাকা মেডিকেল কলেজের 9, 10 ও 33 নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সার্জেন্ট শামীম কিবরিয়াকে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। কামাল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলি খেয়েছেন এমন একটা গুজব ছড়ানো হয়েছিল। অনেকে এটা বিশ্বাস করেছিলেন। অভিযোগটি যে ভিত্তিহীন এ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে শেখ হাসিনা 1993 সালের 12ই আগস্ট জাতীয় সংসদে বলেছিলেন, রাত্রি 12টার সময় কোনো দিন কোনো ব্যাংকে ডাকাতি করা যায় কিনা, তাও আবার স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক কীভাবে তার ভোল্ট রক্ষা করে তা যাদের সামান্য কাণ্ডজ্ঞান আছে তারাও জানেন। আর একটা কথা মনে রাখা উচিত, একটি দেশের প্রধানমন্ত্রীর ছেলের টাকার জন্য ব্যাংক ডাকাতির প্রয়োজন হয় না। রাজনৈতিক সহিংসতা দিন দিন বাড়ছিল, আঘাত আসছিল আওয়ামী লীগের উপরও। এই রকম পরিস্থিতিতে 18 থেকে 20 জানুয়ারি 1974 ঢাকায় আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে শেখ মুজিব ঘরের শত্রুদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং এদের কুমির, সাপ আর মোনাফেক হিসেবে উল্লেখ করে বলেন, এরা রাতের অন্ধকারে গুলি করে মারল, বলে আমি বিপ্লবী। তুমি বিপ্লবী না, দাগি চোর। যে কোনো সময় যে কোনো লোককে গুলি করে মারা যায়, এটা কি বিপ্লব? তোমরা রাতে গুলি করে মারো, আমরা প্রস্তাব পাশ করি। আর আমি যদি লোকদের বলে দেই যে তোমরা রাতে গুলি করে মারো, তখন কি হবে? এদের কোনো নীতি নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কিছুই নাই। এরা বড় বড় কথা বলে, আসলে চোর ডাকাতের ন্যায় হাটবাজারে ডাকাতি করে জিন্দাবাদ দিয়ে চলে যায়। সব ডাকাত, সব চোর হাটবাজার, চিনির দোকান, মুরগির দোকান, সবজির দোকানে ডাকাতি করে বিপ্লব হয় না। এই রণদ্বীপের থিওরি ইট মারো, সেপাই আস্থানায় ইট মারো, ওয়ালে একটা পাথর মারো, এতে বিপ্লব হয় না। সেজন্যই আমি বলতে চাই যে তাকে বিপ্লব বলে না, তাকে বলে পারভার্সন, বিপ্লবের বিকৃতি। রাতের অন্ধকারে গুলি করে মাইরা বলে আমরা মাওবাদী, কিন্তু আমি জানি তোমরা চোর আর গুন্ডা ছাড়া আর কিছুই না। এই কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের বিধান মেনে শেখ মুজিব সভাপতি পদ ছেড়ে দেন। নতুন সভাপতি নির্বাচিত হন HM কামরুজ্জামান। তিনি মন্ত্রীপদে ইস্তফা দেন। জিল্লুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকেন। কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে ছিলেন মহিউদ্দিন আহমেদ, ডক্টর আসহাবুল হক ও রফিকুদ্দিন ভূঁইয়া সহসভাপতি, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক, সর্দার আমজাদ হোসেন প্রচার সম্পাদক, আনোয়ার চৌধুরী দপ্তর সম্পাদক, কাজী মোজাম্মেল হক শ্রম সম্পাদক, রহমত আলী কৃষি সম্পাদক, মোস্তফা সরোয়ার সাংস্কৃতিক সম্পাদক, সাজেদা চৌধুরী মহিলা সম্পাদিকা এবং হামিদুর রহমান কোষাধ্যক্ষ। সভাপতি পদে পরিবর্তনে দলে ক্ষমতার ভারসাম্য হেরফের হয়নি। শেখ মুজিব সরকার প্রধান থেকে যাওয়ায় দল সরকারের উপর নির্ভরশীল থেকে গেল। জাসদের সঙ্গে তাজউদ্দিনের ব্যক্তিগত যোগাযোগ ছিল। তিনি জাসদের মধ্যে একটি বিকাশমান রাজনৈতিক শক্তির সম্ভাবনা দেখেছিলেন, কিন্তু জাসদের বাড়াবাড়ি আচরণে তিনিও বিরক্ত হয়ে পড়েন। 1974 সালের 20 জানুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী অধিবেশনে দেয়া ভাষণে তাজউদ্দিন নাম উল্লেখ না করে জাসদের সমালোচনা করেন। এক পর্যায়ে তিনি বলেন, বর্তমানে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি খোলাখুলি বলছি, আমাকে একটু মাফ করবেন। 4 বছর হয়তো পুলিশ টুলিশ দিয়ে আমরা ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারবো। গত মার্চ মাসে ইলেকশন হয়েছে। বর্তমানে যাদেরকে নিয়ে আমরা বিব্রত বোধ করছি নাম বেশি বলতে চাই না, একসময় ওরা আমাদের মধ্যেই ছিল। খুব বেশি দিনের কথা নয়, ওরা আমাদের চাইতে ভালো কথা বলতো এবং তখন সাময়িকভাবে অনেকে মনে করত
ওরাই বোধহয় আসল কথা বলছে। ওরাও একসময় বলেছিল যে বঙ্গবন্ধুকে আরও বেশি ক্ষমতা দেওয়া দরকার। এই মন্ত্রীতন্ত্রীরা খুব বেশি সুবিধার নয়। তাদের আসল মতলব ছিল বঙ্গবন্ধুকে আস্তে আস্তে একা করে ফেলা। সেটা আমাদের শ্রদ্ধেয় সৈয়দ নজরুল সাহেব বললেন, একা করে একটু বিচ্ছিন্ন করে দেয়া, একা লোককে ধাক্কা দিয়ে ফেলে দেয়া খুব সহজ। তাদের মতলব কি ছিল? এই রকমই একটা কিছু ছিল বোধ হয়। তাকে একা করে সব ধাক্কা তখন বঙ্গবন্ধুর দিকে। তখন তো সৈয়দ সাহেবকেও মারা লাগে না, মোস্তাক সাহেবকেও মারা লাগে না, বঙ্গবন্ধুকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলেই হয়। এই রকম একটা অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল। যত দিন যাচ্ছিল রাজনীতি হয়ে উঠছিল সংঘাতময়। ৭৪-এর ১০ ফেব্রুয়ারি জাসদ ঘেরাও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। ১৭ই মার্চ ঢাকার পল্টন ময়দানে জাসদ একটা জনসভা করে। জনসভা শেষে একটা জঙ্গি মিছিল মিন্টো রোডের দিকে যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাসা ঘেরাও করে। সেখানে পুলিশ ও রক্ষী বাহিনী গুলি চালালে অনেকেই হতাহত হন। সরকারি প্রেস নোটে ৩ জন নিহতের কথা বলা হলেও দৈনিক ইত্তেফাকে ৬ জন নিহত হওয়ার খবর ছাপা হয়। ঘটনাস্থলেই জাসদের কর্মীসহ ৫০ জন মিছিলকারী নিহত হয়েছিলেন বলে জাসদ দাবি করে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তরুণ ফটোগ্রাফার নাসির আলী মামুন। এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন এভাবে, আমি তখন পত্রিকার সঙ্গে যুক্ত না থাকলেও ছবি তুলতাম। ১৭ই মার্চের সভায় গিয়েছিলাম ছবি তোলার জন্য। সভা শেষে মিছিলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির কাছে এলাম। ৪০০ থেকে ৫০০ পুলিশ মোতায়েন ছিল বাড়িতে। এমন সময় চারদিক থেকে অসংখ্য রক্ষী বাহিনী এসে ঘিরে ফেলল মিছিলের লোকদের। প্রথমে তারা ফাঁকা আওয়াজ করল এবং সবাইকে চলে যেতে বলল। রক্ষী বাহিনী দেখে লোকজন পালাতে শুরু করল। এমন অবস্থায় নতুন কোনো উস্কানি ছাড়াই মারপিট ও গুলি শুরু করল। চারদিকে মরণ চিৎকার, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। নারকীয় হত্যাযজ্ঞ চলল চোখের সামনে। জীবনের আশা ছেড়ে দিয়ে শুয়ে থাকলাম। শুয়ে শুয়ে দেখলাম দেয়াল টপকে পালায়মান অনেককে গুলি করছে, যেন পাখি শিকার। গুলিতে আহত রক্তাক্ত লোকগুলোকে টেনে হিঁচড়ে কোথাও বা মারতে মারতে গাড়িতে তুলল তারা। পুলিশ অবশ্য আহত ব্যক্তিদের সাহায্য করেছে। আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে লাথি মারতে মারতে ট্রাকে তুলল তারা। আমি রক্ষী বাহিনীর গাড়িতে ওঠার সময় দেখলাম রব ও জলিলকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে ঘেরাও দিয়ে, যাতে রক্ষী বাহিনী তাদের মারতে না পারে। পরে আমাদের নিয়ে গেল শাহবাগের পুলিশ কন্ট্রোল রুমে। সন্ধ্যা ৭:৩০টার দিকে আমাদের পাঠিয়ে দিল রমনা থানায়। রাত ২টোর দিকে আমি তখন হাঁটুর উপর মাথা রেখে ঘুমোতে চেষ্টা করছিলাম। হঠাৎ শুনলাম একজন ভদ্রলোক সেলের চোর ছ্যাঁচোরদের সঙ্গে চুটিয়ে গল্প করছেন। মাথা তুলে দেখি কবি আল মাহমুদ। আমাকে চিনতেন তিনি। তাকে রাতে ঘেরাও করে বাসা থেকে ধরে এনেছে। তিনি তখন গণকণ্ঠের সম্পাদক। পরদিন আমাদের দুজনকে পুলিশ ভ্যানে পাঠিয়ে দিল সেন্ট্রাল জেলে। জাসদের অফিস অতিক্রম করার সময় দেখলাম আগুন জ্বলছে সেখানে। পরদিন শুনলাম শেখ কামাল ও পাহাড়ির নেতৃত্বে জাসদ অফিস পোড়ানো হয়েছে। সেদিন আরও বহু সাংবাদিক ও ফটোগ্রাফার মার খেয়েছিলেন। ১৭ই মার্চের ঘটনার একটি বিবরণ পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমানের লেখায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার আশেপাশে পুলিশ, ১ কোম্পানি রক্ষী বাহিনী ও ১ কোম্পানি বিডিআর অপেক্ষমান ছিল। এদের সম্মিলিত নেতৃত্বে ছিলেন ঢাকার ডিআইজি আব্দুর রকিব খন্দকার। তিনি জাসদ নেতাদের বোঝানোর চেষ্টা করছিলেন যে আর অগ্রসর হওয়া বিপজ্জনক হবে। ঠিক তখনই জিপে করে রক্ষী বাহিনীর এক তরুণ ও কাণ্ডজ্ঞানহীন লিডার এসে হাজির হলো এবং চিৎকার করে বলল, রক্ষী বাহিনী, তোমরা এখনও চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? গুলি চালাও। বলে তিনি নিজেই মেশিনগান হাতে নিয়ে বৃষ্টির মতো গুলি চালানো শুরু করলেন। গুলিতে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর জাসদ কর্মীরা রমনা মাঠের দেয়াল টপকে ওপাশে গিয়ে শুয়ে পড়ল। খন্দকার ছিলেন মাঝামাঝি।
তিনি মাটিতে শুয়ে প্রাণ বাঁচালেন। ঘটনার পরপর মেজর জেনারেল খলিল পুলিশের আইজিপি নুরুল ইসলামের অফিসে যান। সেখানে রক্ষী বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডিআইজি খন্দকার ও এসপি মাহবুবকেও ডেকে আনা হলো। কথাবার্তায় খুন খারাপির দায়িত্ব রক্ষী বাহিনীর ঘাড়েই পড়ল। পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে কনফারেন্স। তোফায়েল আহমেদ সহ 2 জন মন্ত্রী উপস্থিত। জাসদের এই বাড়াবাড়ির উত্তর কি দেয়া যায় তাই নিয়ে আলোচনা। জেনারেল খলিলের বর্ণনা মতে, শুনেই এসেছি ওই দিন দুপুরে আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের অফিসটি তছনছ করে অগ্নিসংযোগ করবে। এ প্রসঙ্গে আলোচনার সময় ঢাকার ডিআইজি খন্দকার অনেকটা ভয়ে ভয়ে বললেন যে পত্রিকার ফটোগ্রাফারদের সামনে এরকম অগ্নিসংযোগ না করাই ভালো। এ কথায় অনেক তরুণ নেতা প্রতিবাদ করে উঠলেন। জাসদ যদি অবৈধভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ করতে পারে তবে সেখানে নিয়মতান্ত্রিকতার প্রশ্ন ওঠে কেন? প্রয়োজন হলে তাদের অফিস চালাতেই হবে, পত্রিকা যাই বলুক না কেন। খন্দকার চুপ করে গেলেন। 17 মার্চের ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী ছিলেন দৈনিক বাংলা বাণীর রিপোর্টার মতিউর রহমান চৌধুরী। ওই দিনের ঘটনার উপর তিনি একটি প্রতিবেদনও লিখেছিলেন এবং এই জন্য তাকে চড়া দাম দিতে হয়েছিল। এখানে তার অভিজ্ঞতা তুলে ধরা হলো। আমার সেই দিন রিপোর্ট করার কথা ছিল না। সিনিয়র রিপোর্টার হামিদুর রহমানের অ্যাসাইনমেন্ট ছিল। মিন্টু রোডের কাছে আসার আগে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। হামিদুর রহমান আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আমি যেহেতু কৌতূহলবশত জনসভায় এবং মনসুর আলী সাহেবের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, সে কারণে সিটি এডিটর রকিব সিদ্দিকী আমাকে পুরো ঘটনা লিখতে বললেন। অফিসে যাওয়ার পর বার্তা সম্পাদক শহীদুল হক বললেন, যা ঘটেছে তা লিখতে হবে। রাত 9টার দিকে মনি ভাই, বাংলা বাণীর সাধারণ সম্পাদক শেখ ফজলুল হক মনি, এসে বললেন, যা দেখেছিস তা লিখে দে। সাহস পেলাম। রাত 10টার দিকে রিপোর্ট জমা দিলাম রকিব সিদ্দিকীর কাছে। তিনি এডিট করে পাঠিয়ে দিলেন বার্তার সম্পাদকের কাছে। বার্তার সম্পাদক আমাকে বললেন, সব ঠিক আছে তো? বিলকুল ঠিক, আমি বললাম। রিপোর্ট ছাপা হয়ে গেল, সঙ্গে 2টি ছবি। পরদিন ব্যাপক প্রতিক্রিয়া রিপোর্ট নিয়ে। বঙ্গবন্ধু মনিভাইকে ডেকে পাঠালেন গণভবনে। সকালে প্রেস ক্লাবে নাস্তা খেয়ে বাংলার বাণী অফিসে গেলাম। সিটি এডিটর আমাকে দেখে বললেন, তুমি ববি ভাইয়ের সঙ্গে দেখা করো। আনারুল ইসলাম ববি তখন ম্যানেজিং এডিটর। রুমে ঢুকতেই বললেন, তোমার একটা চিঠি আছে। চিঠি নিয়ে নিউজ রুমে এসে খুললাম। 2 লাইনের একটা চিঠি। ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। সহকর্মীরা শুনে হতবাক। এর মধ্যে ববি ভাই নিউজ রুমে এসে বললেন, শোনো মতি, তোমার রিপোর্ট পড়ে বঙ্গবন্ধু ক্ষুব্ধ হয়েছেন, বলেছেন এটা নাকি বাংলার বাণী নয়, গণকণ্ঠ হয়ে গেছে। চাকরিচ্যুতির খবরটা রটে গেল সর্বত্র। প্রেস ক্লাবে ঢুকতেই মুসা ভাই বললেন, কি ব্যাপার, তোর কি অপরাধ? চাকরি গেলে যাওয়ার কথা সিটি এডিটর বা বার্তা সম্পাদকের, রিপোর্টারের চাকরি যাবে কেন? তিনি পরামর্শ দিলেন নির্মল সেনের সঙ্গে কথা বলতে। নির্মলদা তখন বিএফইউজের প্রেসিডেন্ট। পেয়ে গেলাম প্রেস ক্লাবে। শুনে বললেন, কি করার আছে? বললাম, একটা বিবৃতি দেন অন্তত। একটু ভেবেচিন্তে বললেন, সম্ভব নয়, বয়স কম, রাজনীতি করি, রক্ত গরম। মুখের উপর বললাম, কেন দেবেন না? বললেন, ইয়ং ম্যান, সবই তো জানো, এই সময় কোনো বিবৃতি দেয়া যাবে না। তাহলে নেতৃত্ব ধরে রেখেছেন কেন? ঠিকই বলেছ, আমরা বড় অসহায়, কিছুই বলা যাচ্ছে না, লেখা যাচ্ছে না। 17 মার্চ 1974 স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে জাসদের মধ্যে বিতর্ক হয়েছিল। এটা ছিল দলকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনার একটি অংশ। ছাত্রলীগের নেতাকর্মীরাই ছিলেন দলের মূল শক্তি। সিরাজুল আলম খান নেপথ্যে থেকে দলকে পরিচালনা করতেন। তিনি কোনো কমিটিতে না থাকলেও তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এ ব্যাপারে তিনি নির্ভর করতেন
তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী কাজী আরেফ আহমদের উপর। 1973 সালে অনুষ্ঠিত ছাত্রলীগের সম্মেলনে তারা রীতিমতো একটা কু করে ফেললেন। ছাত্রলীগের নেতৃস্থানীয় প্রায় সবাইকে কমিটির বাইরে রাখা হয় এবং আনকোরা ও অনভিজ্ঞ বেশ কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়। ফলে ছাত্রলীগের একটি চক্রের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায়, যারা ধীরে ধীরে দলকে প্রকাশ্য সংসদীয় রাজনীতির ধারা থেকে সরিয়ে বিপ্লবী ধারার গোপন রাজনীতির পথে নিয়ে যান। দলের নীতি ও কৌশলে এই পরিবর্তন আনবার জন্য 17ই মার্চের মতো একটা নাটক সাজানোর দরকার ছিল। 17ই মার্চের পর বেশ কয়েকজন নেতৃস্থানীয় সংগঠক জাসদের সংস্রব ত্যাগ করেন অথবা নিষ্ক্রিয় হয়ে যান। দলের মূল নেতা ছিলেন মেজর জলিল, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মোহাম্মদ শাহজাহান, মির্জা সুলতান রাজা, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ। তারা গ্রেপ্তার হয়ে গেলে সিরাজুল আলম খানের নেতৃত্বে কাজী আরেফ আহমদ, মনিরুল ইসলাম, হাসানুল হক ইনু, শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ দলটিকে বিপ্লবী পার্টিতে রূপান্তরের চেষ্টা চালান। যেহেতু তাদের গণসম্পৃক্ত রাজনীতির কোনো অভিজ্ঞতা ছিল না, ফলে জাসদ ক্রমে জনবিচ্ছিন্ন একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়। এই পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তি দেওয়ার জন্য একটি প্রচারপত্রে লেখা হলো, গণ আন্দোলনে ছেদ ঘটিয়ে বিপ্লবী আন্দোলন করতে হবে। তৈরি হয় জাসদের সামরিক সংগঠন বিপ্লবী গণবাহিনী। যুক্তি হিসেবে বলা হলো, মুজিবের নেতৃত্বাধীন শাসক শোষক গোষ্ঠীর ক্রমবর্ধমান শ্বেত সন্ত্রাস, বিশেষত 1974 সালের 27 মার্চের পর সর্বহারা শ্রেণীর নিজস্ব সেনাবাহিনী গঠন অপরিহার্য হয়ে ওঠে এবং 2728 জুন 1974 বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে বিপ্লবী গণবাহিনী গঠন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের হলেন এই বাহিনীর ফিল্ড কমান্ডার এবং হাসানুল হক ইনু হলেন তার সহকর্মী। সেনাবাহিনী থেকে অবসর দিয়ে তাহেরকে শেখ মুজিব প্রথমে অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার সি ট্রাক ইউনিটে এবং পরে পানি উন্নয়ন বোর্ডের ট্রেজার বিভাগে পরিচালক পদে চাকরি দিয়েছিলেন। সরকারি চাকরিতে বহাল থেকেই তিনি সরকার উৎখাতের কাজে নিজেকে নিয়োজিত করেন। 17ই মার্চ নিয়ে ওই সময় জাসদের মূল্যায়ন যাই হোক না কেন, পরে দলটি তার ভুল বুঝতে পেরেছিল। 1980 সালের মার্চে জাসদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে উপস্থিত রাজনৈতিক রিপোর্টে আত্মসমালোচনা ছিল। 17ই মার্চ আন্দোলন সম্পর্কে সেদিন যে মূল্যায়নই আমরা করি না কেন, বস্তুত এটি আন্দোলন বিকাশে সহায়ক হয়নি, বরং আমাদের জন্য বয়ে এনেছে একটি শিক্ষা। পরবর্তী ঘটনাবলী ও জনগণের প্রতিক্রিয়াই তার প্রমাণ। 17ই মার্চের পূর্বে বাংলাদেশের সমাজ কাঠামোর সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণে বিপ্লবের স্তর সম্পর্কে আমাদের কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না। স্বভাবতই শত্রু মিত্র নির্ধারণ ও আন্দোলনের রূপরেখা সম্পর্কে আমাদের জ্ঞানভিত্তিক ধারণা ছিল অনুপস্থিত। শ্রমিক ও পেশাভিত্তিক জনগণের গণতান্ত্রিক আন্দোলন গড়ে না তুলে, সে আন্দোলনে অংশগ্রহণ না করে এবং গণতান্ত্রিক ধারাকে পরিহার করে সংগ্রামের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কারণেই আমাদের বহু কাঙ্ক্ষিত সংগঠন ও আন্দোলনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিতে আমরা ব্যর্থ হয়েছি। জাসদের 7 জন বিদ্রোহী নেতা, যারা পরে বাসদ নামে অন্য একটি দল তৈরি করেছিলেন, 1980 সালের 18 এপ্রিল সাপ্তাহিক বিচিত্রায় দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে 1974 সালের নেতৃত্বকে হঠকারী বলে সমালোচনা করেছিলেন। আবদুল্লাহ সরকার, এনামুল হক, খালেকুজ্জামান ভূঁইয়া, আসাফদুল্লাহ, মমতাজ বেগম, হাবিবুল্লাহ চৌধুরী ও আফম মাহবুবুল হক ওই সাক্ষাৎকারে আত্মসমালোচনা করে বলেন, সংগ্রামের পথে না গিয়ে অপরিণত অবস্থায় রাষ্ট্রশক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা ভুল করেছিলেন। জাসদের অন্যতম নেতা এম এ আওয়াল 1973 সাল থেকেই কারাবন্দী ছিলেন। 1976 সালের 20 অক্টোবর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 74-এর 17ই মার্চ
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করার ব্যাপারে জাসদের কোনো সিদ্ধান্ত ছিল না। এটা হয়েছিল একজন উস্কানিদাতার নেতৃত্বাধীন কোটারির জন্য। ওই উস্কানিদাতা কে জানতে চাওয়া হলে তিনি সিরাজুল আলম খানের নাম উল্লেখ করে বলেন, জলিল ও রবের ধরা পড়ার মূলেও ছিলেন সিরাজুল আলম খান এবং তিনি সংগঠনের অকাল মৃত্যুর জন্য দায়ী। সিরাজুল আলম খানকে জার্মান কবি গেটের বিখ্যাত কাব্যনাটকের ফাউস্ট চরিত্রের সঙ্গে তুলনা করা চলে। ফাউস্ট হচ্ছে সংশয় সন্দেহে দোলায়মান একজন ব্যক্তি, যার মনে প্রবল অন্তদ্বন্দ্ব। ফাউস্ট প্রচলিত জার্মান লোকগাথার ফস্টাস চরিত্রের অনুরূপ। লোকজ গল্প অনুযায়ী সংশয়বাদী ফস্টাসের সঙ্গে শয়তানের চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী শয়তান তার হাতে জাগতিক সব কাজ করার অপার ক্ষমতা দেয়, বিনিময়ে তার শরীর থেকে ছিনিয়ে নেয় আত্মা। ফাউস্টের মুখ দিয়ে গেটে শুনিয়েছিলেন, জানতে উৎসুক নই পরের সংবাদ, পহেলা জাগাও তুমি ধ্বংসের গাজন। পুরাতনে পৃথিবী খণ্ড খণ্ড লণ্ডভণ্ড হোক, যাক রসাতলে, দ্রুত হস্তে টেনে দাও কৃষ্ণ যবনিকা। কাজ নেই ভাবনায়, যা হবার হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর নাগরিক সমাজের চিন্তাভাবনার সরাসরি তেমন সংযোগ ছিল না। ব্যক্তিগতভাবে অনেকেই ছিলেন রাজনীতি মনস্ক এবং তারা কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন দিতেন বা যোগাযোগ রক্ষা করতেন। রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে নাগরিক সমাজের একটা সম্মিলন দেখা গেল এ সময়। 1974 সালের 31 মার্চ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে তৈরি করা হলো মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি। ঢাকায় এ ধরনের নাগরিক সংগঠন এটাই প্রথম। সভায় কবি সিকান্দার আবু জাফরকে সভাপতি, মওদুদ আহমদকে সাধারণ সম্পাদক, এনায়েতুল্লাহ খানকে কোষাধ্যক্ষ ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক করে 33 সদস্যের কমিটি তৈরি হলো। এই কমিটির অধীনে কয়েকটি উপকমিটি করা হয়। এগুলো সভাপতির দায়িত্ব নেন মির্জা গোলাম হাফিজ, আইন পর্যালোচনা উপকমিটি, আহমদ শরীফ প্রকাশনা উপকমিটি, বিনোদ দাশগুপ্ত তথ্য অনুসন্ধান উপকমিটি এবং আব্দুল হক আইন সাহায্য উপকমিটি। কমিটির লক্ষ্য হিসেবে বলা হয়, যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনে বিশ্বাসী তাদের মতামত সংগঠিত করা দরকার এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র শান্তিকামী ব্যাপক জনগণকে মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনাবলী সম্পর্কে অবহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি নিপীড়নের কাজ চলছে তা প্রতিরোধ করা যায়। সভায় রক্ষী বাহিনীর নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে রক্ষী বাহিনী আইন বাতিল, গণকণ্ঠ সাধারণ সম্পাদক আল মাহমুদের মুক্তি এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়। আওয়ামী লীগও স্বস্তিতে ছিল না। জীবনে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পেয়ে অনেকেই ভারসাম্য রাখতে পারছিলেন না। আবার ক্ষমতার বৃত্তে না পৌঁছতে পেরে হতাশা এবং ক্ষোভও ছিল অনেকের মধ্যে। মনে হলো দলের মধ্যেই একটা বিরোধী দল গজিয়ে উঠেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও এই ধরনের কোন্দল দেখা গিয়েছিল। অনেক জায়গায় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যেত। সরকার সমর্থক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে মনিরুল হক চৌধুরী ও শফিউল আলম প্রধান। তারা হঠাৎ দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করলেন। আওয়ামী লীগের শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাকের মধ্যে বনিবনা হচ্ছিল না। ছাত্রলীগ নেতৃত্ব রাজ্জাকের প্রতি অনুগত ছিল। বিষয়টি নানাভাবে ছাত্রলীগের মধ্যে মেরুকরণ তৈরি করে। এর পরিণতি হয় ভয়াবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যকার উপদলীয় কোন্দলের জের ধরে 3 এপ্রিল 1974 রাতে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। 12 এপ্রিল দৈনিক ইত্তেফাকে ছাপা হওয়া
এই ঘটনার একটি বিবরণের অংশবিশেষ তুলে ধরা হলো। সেই ভয়াল রাতে 10 থেকে 15 জন সশস্ত্র ব্যক্তি সূর্যসেন হলে প্রবেশ করিয়াছে। ফাঁকা গুলি ছুড়িয়া সগর্বে নিজেদের উপস্থিতি ঘোষণা করিয়া তাহারা 5 তলায় উঠিয়া যায় এবং প্রথমে 634 নম্বর রুমের দরজায় করাঘাত করিয়া কোহিনূর কোহিনূর বলিয়া ডাক দেয়। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর কোহিনূর দরজা খুলিলে তাহারা ঘরের 4 জনকে হ্যান্ডকাপ অবস্থায় রুমের বাহিরে লইয়া আসে। ওই সময় সশস্ত্র ব্যক্তিদের এক অংশ 648 নম্বর কক্ষ হইতে 3 জনকে হ্যান্ডকাপ অবস্থায় বাহির করে এবং 7 জনকে একত্রে স্কট করিয়া লইয়া যায়। 7টি হতভাগ্য তরুণকে যখন সূর্যসেন হল হইতে হাজী মুহসিন হলে নিয়ে যাওয়া হয় তখন রাত্রি 2:04। মুহসিন হলের টিভি রুমের সম্মুখস্থ করিডোরটিকে বদ্ধভূমি হিসেবে নির্বাচিত করিয়া 7 জনকে সেখানে দাঁড় করানো হয়। রাত 2:11 সময় হতভাগ্য তরুণদের লক্ষ্য করিয়া ব্রাশফায়ার করা হয়। তাহাদের প্রাণহীন দেহ লুটাইয়া পড়ার পরও কয়েকবার ফাঁকা ব্রাশফায়ার করা হয়। অতঃপর 2:25 তাহারা ধীরে সুস্থে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় যারা নিহত হন তাদের নাম: 1 নাজমুল হক ওরফে কোহিনূর, 2 মোহাম্মদ ইদ্রিস, 3 রেজওয়ান রব, 4 সৈয়দ মাসুদ মাহবুব, 5 বশিরউদ্দিন আহমদ, 6 আবুল হোসেন, 7 এবাদ খান। নিহতের সংখ্যা 7 না হয়ে 10ও হতে পারত। ঘাতকেরা সূর্যসেন হলের 215 নং কামরায় মোহাম্মদ আব্দুর রবকে ধরতে গেলে রব প্রথমে গ্রিলবিহীন জানালা দিয়ে লাফিয়ে নিচে নামেন এবং দ্রুত পালিয়ে যান। রব ছিলেন অর্থনীতি বিভাগের MA শেষ বর্ষের ছাত্র। ঘাতকেরা 9 জনকে ধরে এনেছিল। সূর্যসেন হল থেকে মুহসিন হলে আনার পথে হাসান নামের একজন পালিয়ে যায়। বাকি 8 জনকে মুহসিন হলে নিয়ে আসার পর আরেকজন পালাতে সক্ষম হয়। তার নামও ছিল হাসান। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সরকারি ছাত্রলীগ মিছিল করে। কয়েকদিন পর 7 খুনের অভিযোগে শফিউল আলম প্রধানসহ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে, মামলা হয়। খুনিদের মধ্যে 2-1 জন রাজসাক্ষীও হয়েছিলেন। শফিউল আলম প্রধান ছিলেন প্রধান আসামি। বিচারে তার এবং আরও কয়েকজনের 14 বছরের কারাদণ্ড হয়েছিল। বছর 2 পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক ওই হত্যাকাণ্ডের সাজা পাওয়া ব্যক্তিদের অন্যতম আব্বাস উদ্দিন আফসারীকে দেখতে পেয়ে ভর্ৎসনা করে বলেছিলেন, হলের ভেতরে মারতে গেলি কেন? ওদের ড্যামরা ট্যামরা নিয়ে ফেলে দিয়ে আসলেই তো হতো। প্রধান এবং তার সহযোগীদের গ্রেপ্তার হওয়ার পেছনে কাহিনীটি চমকপ্রদ। সরকার সমর্থক ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের একজন নেতা এ ধরনের একটি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন, এমন সম্ভাবনা কারো মনেই উকি দেওয়ার কথা নয়। রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীগুলো পড়ে জানা যায় আততায়ী ঘটনাস্থলে কোনো না কোনো ক্লু রেখে যায়, যার সূত্র ধরে অপরাধীকে শনাক্ত করা সম্ভব। এক্ষেত্রে তাই ঘটেছিল। প্রধান ও তার সহযোগীরা সূর্যসেন হল থেকে যে 8 জনকে ধরে এনেছিল তাদের মধ্যে হাসান নামের ব্রাহ্মণবাড়িয়ার একজন তরুণ ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, সে এসেছিল বেড়াতে। হত্যাকারীরা যখন তাদের লাইন ধরে দাঁড়া করায় তখন তাদেরই একজন একপাশে দাঁড়ানো হাসানকে এক ঝাপটায় সরিয়ে দেয়। হাসান হতচকিত হয়ে দূরে সরে যায়। উত্তেজনার বশে এটা অন্যরা খেয়াল করেনি। তারপর বাকি 7 জনের উপর স্টেন গানের ব্রাশফায়ার করা হয়। এক সাক্ষাৎকারে ঘটনাটি বর্ণনা করেছেন ছাত্রলীগের সংগঠক এবং ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও ওই সময় জাতীয় সংসদের সদস্য আব্দুল কুদ্দুস মাখনের ঘনিষ্ঠ সহযোগী মাসুদ খান। মাখন ভাই আর আমি তখন ধানমন্ডি 4 নম্বর সড়কের একটি বাসায় থাকি। ভোরবেলায় একটা ছেলে এসে আমাদের ঘুম ভাঙিয়ে উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, গুলি কইরা সবাইরে মাইরা লাইছে, হেরা সবাইরে মাইরা লাইব।
আপনারা কেউ বাঁচবেন না। তারপর সে বর্ণনা দিল কিভাবে মুহসিন হলে সেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ওর নাম হাসান। হাসানকে নিয়ে ভোরেই শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসায় গেলাম, তাকে বললাম। তারপর বেইলি রোডে ঢাকার এসপি মাহবুবের বাসায় গেলাম। হাসান মাহবুব ভাইকে একইভাবে ঘটনার বর্ণনা দিল। সেখান থেকে হাসানকে নিয়ে মাহবুব ভাইসহ আমরা গেলাম স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাড়িতে। সব শুনে তিনি বললেন, এ তো ভয়ঙ্কর কথা, এদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তিনি ওখানে বসেই এসপি মাহবুবকে লিখিত নির্দেশ দেন। মস্কো সফর শেষে বঙ্গবন্ধু ফিরে এলে আমরা হাসানকে নিয়ে গেলাম ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে। হাসান নিজ মুখে ঘটনাটি আবারও বলল। বঙ্গবন্ধু শুনে তড়াক করে দাঁড়িয়ে গেলেন, বললেন, এভাবে তো দেশ চলতে পারে না, দেশ তো ধ্বংস হয়ে যাবে। তিনি এসপি মাহবুবকে নির্দেশ দিলেন, যেভাবেই হোক খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এরপর শুরু হলো অপরাধীদের খোঁজা। প্রথমেই ধরা হলো তাজুলকে নীলক্ষেতের সামনের রাস্তা থেকে, একজনকে ধরা হলো নোয়াখালী থেকে, একজনকে ঝিনাইদহ থেকে, আরও কয়েকজন ধরা পড়ল। শেখ মনি এবং আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধের একটা পূর্ব ইতিহাস আছে। 60-এর দশকে সিরাজুল আলম খানকে কেন্দ্র করে দলের তরুণদের মধ্যে একটা চক্র গড়ে উঠেছিল। রাজ্জাক এই চক্রের সদস্য ছিলেন। তখন থেকেই শেখ মনির সঙ্গে তার বনিবনা ছিল না। সিরাজুল আলম ও রাজ্জাক স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিতি পান। অন্যদিকে শেখ মনিকে বলা হতো 6 দফাপন্থী। 71-এর মুক্তিযুদ্ধের সময় তারা একসঙ্গে বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF গড়ে তুলেছিলেন। পরে নাম হয় মুজিব বাহিনী। দ্বন্দ্বটা যুদ্ধের সময় চাপা ছিল। 72-এ এটা আবার সামনে চলে আসে। সিরাজুল আলম খান বিদ্রোহ করে আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে এসে জাসদ তৈরি করেন। রাজ্জাক তার অত্যন্ত আস্থাভাজন হওয়ার সত্ত্বেও আওয়ামী লীগ ছেড়ে যাননি। কিন্তু আওয়ামী লীগের ভেতর শেখ মনির সঙ্গে তার ক্ষমতার একটা সূক্ষ্ম লড়াই অব্যাহত থাকে। রাজ্জাকের একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল ছাত্রলীগ। শেখ মনি যুবলীগ প্রতিষ্ঠা করে ক্ষমতার আলাদা একটা কেন্দ্র তৈরির চেষ্টা করেন। শেখ মুজিবের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণে তার বাড়তি সুবিধা ছিল। কিন্তু সাংগঠনিক দক্ষতা দিয়ে রাজ্জাক ছাত্রলীগ ও আওয়ামী লীগে তার প্রভাব বজায় রেখেছিলেন।